আজ আমি তোমাদের শোনাবো সমরেশ মজুমদারের কালবেলা উপন্যাসটি। উপন্যাসটিতে আমরা দেখতে পাবো কলেজে পড়তে এসে অনিমেষ কি করে জড়িয়ে যায় রাজনীতিতে। ওই বয়সের ৮-১০টা ছেলের থেকে তার চিন্তা ভাবনা ছিল অনেকটাই আলাদা, ফলে তার জীবনটা অন্যভাবে এগোতে থাকে। এমন সময়ই অনিমেষের জীবনে আগমন ঘটে মাধবীলতার। মাধবীলতা তখনকার সমসাময়িক বাংলার নারী চরিত্রের মধ্যে অন্যতম বলিষ্ঠ একটি চরিত্র। এই মাধবীলতার আগমনে অনিমেষের জীবন নেয় নতুন মোড়। ভবিষ্যৎ ঠিক কোথায় নিয়ে যাবে সেটা না জেনেও একটা তরুণ তরুণীর একে অপরের প্রতি বিশ্বাসের গল্প এই কালবেলা। উপন্যাসটি আমি কয়েকটি পর্বে প্রকাশিত করব, তাহলে চলো শুরু করা যাক উপন্যাসটির প্রথম পর্ব। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। শেষ বিকেলটা অন্ধকারে ভরে আসছিল। দুপুরের পর থেকেই আকাশ মেঘলা, মাঝে মাঝে তরল মেঘেরা উড়ে উড়ে যাচ্ছিল আকাশ ছোঁয়া বাড়িগুলোর মাথা মুড়িয়ে। বাতাস আর্দ্র, কিন্তু বৃষ্টিটাই যা হচ্ছিল না। জানলা খুললে অনেকটা দূর দেখা যায়। অনিমেষ চুপচাপ বসেছিল। এরকম মেঘের দুপুর কিংবা বিকেলে মন কেমন বিষণ্ণ হয়ে যায়, খুব আলস্য লাগে তখন। চোখ বন্ধ করলেই সেই মেঘগুলোর কথা মনে পড়ে যায়, যারা ভুটান পাহাড় থেকে দল বেঁধে উড়ে এসে স্বর্গছেরা চা বাগানের ওপর বৃষ্টি ঝরাতো। তখন সেই সব বুনো লম্বাটে গাছগুলো কি উল্লাসে আকাশটা ছুঁয়ে রাখত। কান পাতলেই সেই শব্দ। এবছর ঘন মেঘের বিকেল এই প্রথম। মেঘেদের চেহারা কি পৃথিবীর সব জায়গায় একই রকম থাকে? তাহলে স্বর্গছেরা এমনকি জলপাইগুড়ির মেঘগুলোর চেহারা, চালচলন এখানকার থেকে একদম আলাদা কেন? ভীষণ ময়লা আর ঠুনকো মনে হচ্ছে এদের, যেন খুব কষ্ট করে আসছে ওরা। জমতে হয় তাই জমছে। মেঘ দেখতে গিয়ে অনিমেষ কাছের দূরের ছাদগুলো দেখে ফেলল। তিনতলার ওপর ঘর বলে বেশ কিছু দূর দেখতে পাওয়া যায়। কলকাতার মেয়েরা বিকেলের এই সময়টা ছাদে ছাদে কাটিয়ে দেয়। হয়তো ওদের কোথাও যাওয়ার জায়গা নেই, কিংবা এই বিরাট শহরে ঘুরে বেড়ানোর অনুমতি মেলে না। অন্তত এপাড়ার মেয়েদের দেখলে ওর তাই মনে হয়। কিন্তু এই মেঘ থমথমে সন্ধ্যাবেলায় যখন সব ছাদ খালি হয়ে গেছে, তখন ওই মেয়েটি ঘাড় বেঁকিয়ে আকাশের দিকে চেয়ে অমন করে কি দেখছে? খুব বিষণ্ণর সময় এলেই মানুষ অমন ভঙ্গিতে দাঁড়াতে পারে। মেয়েটিকে এর আগে সে কখনো দেখেনি। ওই হলুদ বাড়িটার ছাদে প্রায় সময় এক বিশাল চেহারার ফর্সা মহিলা ঘোরাফেরা করেন। মেয়েটি মাথা নামিয়ে কিছু ভাবল, তারপর এদিকে তাকালো। চোখাচোখি হতেই কি হলো কে জানে, এক ছুট লাগালো মেয়েটি, আর দেখা হলো না। অনিমেষ হেসে ফেলল। তখন থাকলে বলতো, বালিকা জানে না যে ও মরে গেছে। এই সময় ছটফটিয়ে বৃষ্টিটা নামলো। জানলা বন্ধ করে আলো জ্বালল অনিমেষ। এই ঘরের অন্য ঘরটায় থাকে ত্রিদীপ। ত্রিদীপ সেনগুপ্ত, জামশেদপুরের ছেলে। ইংলিশ মিডিয়ামে পড়া, অথচ বাংলা কবিতা লেখে। ত্রিদীপের বিছানার দিকে তাকালেই বোঝা যায় ওর বেড কভারটা খুব দামি। এক রাশ নীল রঙের পাখি সেখানে ভিড় করে আছে। দেওয়ালে আটা হুকে ত্রিদীপের যে জামা কাপড় ঝুলছে, সেগুলো ওর পারিবারিক সাজসলের সুন্দর বিজ্ঞাপন। ওর টেবিলের কোণে যেসব প্রসাধন দ্রব্য, তা কলকাতায় আসার আগে অনিমেষ দেখেনি। অনিমেষ দেওয়ালে টাঙানো ত্রিদীপের আয়নার দিকে এগিয়ে গেল। কলকাতার জল পেটে পড়লে মফস্বলের মানুষ নাকি ফর্সা হয়ে যায়। অনিমেষ নিজেকে সুন্দর দেখল। সামান্য বড় চুল, খুব অল্প এবং কালচে গোঁফদাড়ি মুখের আদল পাল্টে দিয়েছে। চোখ আর নাকে আলো পড়তেই চট করে কদিন আগে দেখা ছবিটার কথা মনে পড়ে গেল। যুবক রবীন্দ্রনাথের মুখ কি এরকম দেখতে ছিল? ভাবতে গিয়েই লজ্জা পেল সে। ধুৎ, রবীন্দ্রনাথের গায়ের রং ভগবানের মতন ছিল। কলকাতায় দেখতে দেখতে অনেকগুলো বছর হয়ে গেল। কলেজের চৌহদ্দি ছাড়িয়ে এখন সে বিশ্ববিদ্যালয়ে। সময়টা কম নয়, কিন্তু অদ্ভুত নির্জনতা নিয়ে এখনো সে কলকাতা থেকে বিচ্ছিন্ন রয়ে গেল। কলেজে থাকার সময় সে বাবার আদেশ পুরোপুরি মেনে চলেছে। জলপাইগুড়ি থেকে নিয়মিত দুটো চিঠি প্রতি সপ্তাহে বিভিন্ন নির্দেশ নিয়ে তার কাছে আসে। একটা ঠাকুরদা শরীরশেখরের, অন্যটা বাবা মহিতোষের।
প্রথমবার এই কলকাতায় আসা মাত্রই যে ঘটনাটা ওর শরীর মনে ছাপ রেখেছিল পাকাপাকিভাবে, তার কাঁপুনি থেকে নিজেকে সরাতে সময় লেগেছিল অনেক দিন। ফলে ওইসব চিঠিগুলোর নির্দেশ মান্য করা ছাড়া কোনো উপায় ছিল না। আর তাই এই কলেজের সময়টা অদ্ভুত নিঃসঙ্গ হয়ে কলকাতায় কাটিয়ে দিল। এই হোস্টেল মূলত কলেজ ছাত্রদের, কিন্তু প্রাক্তন যারা এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে তারা ইচ্ছে করলে থাকতে পারে। সেই সুবাদে অনিমেষের এখানে থাকা। ত্রিদীপ এখানে নতুন এসেছে। ও কলকাতার বাইরে যে কলেজ থেকে পাশ করেছে, সেই কলেজ আর অনিমেষদের কলেজ একই মিশনারিদের সংস্থার অন্তর্গত। তাই প্রাক্তন ছাত্র হয়েও ওর এখানে থাকতে কোনো অসুবিধা হয়নি। মিশনারি হোস্টেল বলেই প্রতি বছর বেশ কিছু বিদেশি ছাত্র কলকাতায় পড়তে সেখানে থাকে। হোস্টেলের অর্ধেক তারাই, বেশিরভাগই আফ্রিকার, কিছু বর্মা মুলুকেরও আছে। আফ্রিকার ছেলেদের ভাবভঙ্গিতে কোনো সংকোচ নেই, বিদেশে আছে বলে মনে হয় না। বিশাল চেহারাগুলো নিয়ে সবসময় হইচই করছে। প্রথম প্রথম ওদের দিকে অবাক চোখে তাকিয়ে থাকতো অনিমেষ। যে কোনো আফ্রিকানকে দেখলেই আঙ্কেল টমকে মনে পড়ে যায়। কৃতদাস করে রেখেছিল সাদা মানুষেরা এই সেদিন পর্যন্ত, অথচ ওদের হাবভাবে সেসব কষ্টের কোনো চিহ্ন নেই। আর একটা স্মৃতি চট করে অনিমেষের সামনে উঠে আসে। আসাম রোডে ছুটে যাওয়া মিলিটারি কনভয়ের নিগ্রো অফিসারটার মুখ যেন স্পষ্ট দেখতে পায়। লোকটা এখন কোথায় আছে কে জানে। আমরা কাউকে অকারণেই মনে রেখে দিই চিরকাল, যার হয়তো আমাদের মনে রাখার কোনো কথাই নেই। শব্দ করে বৃষ্টি পড়ছে একনাগাড়ে। অনিমেষ দরজা খুলে ভেতরের বারান্দায় এলো। হোস্টেলের অনেক ঘর বন্ধ। খোলা দরজাগুলো থেকে আলো এসে বাইরের বৃষ্টিতে মাখামাখি হয়ে যাচ্ছে। ইউ প্যাটার্নের এই বাড়িটার মাঝখানে বাস্কেটবল কোর্টটা অন্ধকারে ডুবে আছে। ওপাশের একটা ঘর থেকে মাউথ অর্গানের সুর ভেসে আসছে টানা এবং কান্নার সুর। আন্তরিক না হলে এরকম বাজানো যায় না। কোনো চেনা গান বা পরিচিত ভঙ্গি সুরটাই নেই। নিশ্চয়ই ওটা ওইসব আফ্রিকানদেরই কেউ বাজাচ্ছে, হাজার হাজার মাইল দূরে এসে, যার খুব কষ্ট হচ্ছে দেশের জন্য, কিংবা ফেলে আসা কোনো মানুষের কথা সে ভাবছে। অনিমেষের খুব ইচ্ছে হলো ছেলেটিকে একবার দেখে আসে। মুশকিল হলো ওদের দেখলে সে চট করে আলাদাভাবে চিনতে পারে না। কেউ খুব লম্বা, মোটা অথবা রোগা এইভাবে বুঝতে হয়। তিনতলার বারান্দা ধরে বেশ কিছুটা এগিয়ে সেই ঘরটার সামনে এলো অনিমেষ। একটু সংকোচ হচ্ছিল, গায়ে পড়ে কথা বলতে কেমন যেন লাগে। ঘরের ভেতর ছেলেটি একা চিৎপাত হয়ে খাটে শুয়ে চোখ বন্ধ করে মাউথ অর্গান বাজাচ্ছে। বেশ ঠ্যাঙা চেহারা, জুতো সুতো পা দুটো খাটের বাইরে ঝুলছে। ঘরটা দারুণ অগোছালো, গোছগাছ করার কোনো চেষ্টাই নেই। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে এসে ফিরে আসছিল এমন সময় ছেলেটি বাজনা থামিয়ে উঠে বসে বলল, হেই। কথাটা জড়ানো, মানে না বুঝলেও অনিমেষ অনুমান করলো যে তাকেই কিছু বলছে ছেলেটি। পর মুহূর্তেই এক লাফে উঠে দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে তাকে ডাকলো ছেলেটি, গেট ইন প্লিজ। এবার বুঝতে পারলেও অনিমেষ লক্ষ্য করলো ওর উচ্চারণে একটা মোটা আওয়াজ এমনভাবে জড়িয়ে থাকে যেটা অন্য শব্দগুলোকে স্পষ্ট হতে দেয় না। অনিমেষ ভেতরে ঢুকতেই চকচকে সাদা দাঁতে হাসলো ছেলেটি। ইয়া। ওর আসার কারণটা বোঝাতে গিয়ে বিপদে পড়ল অনিমেষ। মনে মনে দ্রুত ইংরেজি করে নিয়েও ঠিক গুছিয়ে উঠতে পারছে না সে। সংকোচ হচ্ছিল ইংরেজিটা ভুল হতে পারে। শেষ পর্যন্ত সহজ রাস্তাটা বেছে নিল অনিমেষ। আঙুল তুলে মাউথঅর্গানটা দেখালো। ছেলেটি যেন খুব খুশি হয়েছে এমন ভঙ্গিতে বাদ্যযন্ত্রটা শূন্যে ছুড়ে দিয়ে ফের লুফে নিয়ে বলল, ইউ লাইক ইট? ইয়েস। অনিমেষ ধাতস্থ হলো, তারপর ছুড়ে দিল, ভেরি গুড। থ্যাংক ইউ, ইটস মাই ফ্রেন্ড, মাদার গেভ ইট। সিট ডাউন, সিট হিয়ার প্লিজ। ওর টেবিলের সামনে রাখা চেয়ারটাকে টেনে নিয়ে খাটের পাশে রেখে সে অনিমেষকে ইঙ্গিত করলো বসার জন্য। এর আগে ইংরেজিতে কখনো কথা বলেনি অনিমেষ। জলপাইগুড়িতে যখন ছিল তখন এই প্রশ্ন উঠতই না। ত্রিদীপ যখন বাংলা হিন্দি বলতে বলতে নিজের অজান্তে অনর্গল ইংরেজি বলে যায়,
তখন সেটা লক্ষ্য করেছে অনিমেষ। অনেক শব্দ যার অর্থ অন্যরকম ছিল ব্যবহারে তার চেহারাটা পাল্টে যায়। এই যেমন ছেলেটি তাকে ভেতরে আসার জন্য বলল, গেট ইন। অনিমেষ নিজেই গেট কথাটা ভাবতেই পারতো না, বলতো কাম ইন। অথচ বেরিয়ে যাওয়ার জন্য গেট আউট তো স্বচ্ছন্দে মনে আসে। জলপাইগুড়ির বাঙালি স্কুলে ইংরেজি ভাষাটা যেভাবে শিখিয়েছে তাতে নিজের মতন করে কথা বলা যায় না। এই মুহূর্তে সে বিব্রত হয়ে পড়ছিল। চতুর্দিকে ছেলেটির রং বেরঙের জামা কাপড় ঝুলছে। ওর রুমমেটটি এখনো বোধহয় ফেরেনি। কেউ যে রঙিন জাঙ্গিয়া পরে জানা ছিল না অনিমেষের। চেয়ারে বসে ছেলেটিকে ভালো করে দেখল সে। চামড়ার রং কালো হতে হতে তা থেকে কেমন নীলচে জেল্লা বেরোচ্ছে। চোখ দুটো ছোট। মাথার চুলে চিরুনি বোলানো অসম্ভব। এত কোকড়া এবং পাক খাওয়া বোধহয় চুল আঁচড়ানোর প্রয়োজন পড়ে না। শরীর ওর বেতের মতন হিলহিলে, সামান্য মেদ কোথাও নেই। I am Thomboto. Real glad to see a Indian in my room. চকচকে সাদা দাঁত একবার ঝিলিক খেল। এই প্রথমবার সে যে ইন্ডিয়ান তা কেউ অনিমেষকে বলল। তার হঠাৎ খেয়াল হলো থম্বটোর মাতৃভাষা ইংরেজি নয়। এতএব সামান্য ভুলভাল হলে নিশ্চয়ই সে গ্রাহ্য করবে না। অনিমেষ নিজের নামটা বলল। এখন কিছুটা স্বচ্ছন্দ হয়েছে সে। অনিমেষ জিজ্ঞাসা করল, তুমি তো স্কটিশেই পড়ো? হ্যাঁ, বিএসসি ফার্স্ট ইয়ার। তুমি? হ্যাঁ, আমি এমএতে অ্যাডমিশন নিয়েছি, এখনো ক্লাস শুরু হয়নি। আর্টস। ও গড, তুমি তাহলে আমার সিনিয়র, বাট ইউ লুক লাইক সো ইয়াং। অবাক চোখে তাকে দেখছিল থম্বটো। সত্যি কি তাকে এমএ ক্লাসের ছাত্র বলে মনে হয় না? কি জানি। সে জিজ্ঞাসা করল, এখানে কেমন লাগছে তোমার? ভালোই, তবে ওই মশলা দেওয়া খাবারগুলো যদি না থাকতো, দ্যাটস হরিবল। আমার স্টমাক প্রায়ই গোলমাল করছে। এ ম্যান ক্যানট লিভ অন মেডিসিন। তুমি হোস্টেলে থাকছো কেন? তোমার বাড়ি এখানে নয়? না, আমি এখান থেকে কয়েকশো মাইল দূরে ডুয়ার্স বলে একটা জায়গা থেকে আসছি। সেটা কি ভারতবর্ষ নয়? কেন নয়, এই পশ্চিমবাংলারই একটা অংশ। থাম্বটো চট করে টেবিল থেকে একটা বড় ভারতবর্ষের ম্যাপ সামনে বিছিয়ে বলল, শো মি, হোয়ার ইজ ইট? অনিমেষ ঝুঁকে পড়ে পশ্চিমবাংলার মাথায় জলপাইগুড়ি লেখা অঞ্চলটায় আঙুল রাখলো। ও দেখল আলিপুর দুয়ার এবং ফালাকাটা ম্যাপে লেখা আছে, কিন্তু স্বর্গছেরার উল্লেখ নেই। থম্বটো জায়গাটা ভালো করে দেখে নিয়ে বলল, এ জায়গা তো হিমালয় পর্বতমালার নিচে। তুমি কি পাহাড়ি মানুষ? না না, আমি বাঙালি। হেসে ফেলল অনিমেষ। স্ট্রেঞ্জ, তোমাদের এই ভারতবর্ষে স্নো রেঞ্জ আছে, সমুদ্র আছে, মরুভূমি আছে, আবার ডিফারেন্ট টাইপ অফ পিপল উইথ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ একসঙ্গে বাস করছো। কেউ বাঙালি, কেউ পাঞ্জাবি, আবার সকলেই ইন্ডিয়ান। তোমাদের কোনো অসুবিধা হয় না? কি করে তোমরা ইউনাইটেড হলে? জানবার আগ্রহ থাম্বটোর মুখে। অনিমেষ এক মুহূর্ত চিন্তা করে বলল, আমাদের চেহারা এবং ভাষা আলাদা হলেও কালচারের কোথাও কোথাও এবং ধর্মেও মিল রয়েছে। তাছাড়া ইতিহাস বলে বারবার বিদেশি আক্রমণ হয়েছিল আমাদের ওপর। বোধহয় আক্রান্ত হলে ইউনিটি গড়ে ওঠে। মন দিয়ে কথাটা শুনে থাম্বটো বলল, বাট দেয়ার আর হিন্দুজ অ্যান্ড মুসলিমস। খ্রিস্টিয়ানও কম নেই। ওরা তো কমপ্লিট আলাদা ধর্মের মানুষ। প্রত্যেকের মানসিকতা আলাদা, তাই না? অনিমেষ একটু থতমত হয়ে বলল, হ্যাঁ, কিন্তু ধর্ম তো ঘরের ব্যাপার। বাইরে আগুন লাগলে সেটা ঘরে রেখেই মানুষ আগুন নেভাতে বেরিয়ে আসে। হাসলো থাম্বটো। তাই যদি হয় তোমরা এত বছর ব্রিটিশকে থাকতে দিলে কেন? খুব দেরিতে হলেও অবশ্য তোমরা ব্রিটিশকে তাড়াতে পেরেছিলে। আর এইটাই আমাদের মতন অন্ধকারাচ্ছন্ন দেশগুলোকে সাহায্য করেছিল। কয়েক সেকেন্ড চুপ করে অনিমেষ বলল, হ্যাঁ, ওরা আমাদের হাতে শেষ পর্যন্ত স্বাধীনতা দিয়ে গেছে। বিস্মিত হলো থম্বটো। ফ্রিডম কেউ কাউকে দেয় না, ফ্রিডম আর্ন করতে হয়। তুমি কি বলতে চাইছো তোমরা ফ্রিডম আর্ন করোনি? কথাটা অনিমেষকে হঠাৎ উত্তেজিত করে ফেলল। স্কুল জীবনের শেষ দিকে সুনীলদা যেসব নতুন ব্যাখ্যা ওকে শুনিয়েছিল ভারতবর্ষের স্বাধীনতা সম্পর্কে,
কলকাতায় আসার পর হাত খরচের পয়সা বাঁচিয়ে কেনা বিভিন্ন পত্র পত্রিকা সেই সোনা ব্যাখ্যাকে আরো দৃঢ় করেছে। সে বলল, আমরা চেষ্টা করেছিলাম বিভিন্ন পথে, কিন্তু শেষ পর্যন্ত ওরা আমাদের দিয়ে গেছে। রক্ত না দিলে স্বাধীনতা পাওয়া যায় না, আর যদি তা পাওয়া যায় তাহলে সেই স্বাধীনতা সম্পর্কে দেশের মানুষের মমতা থাকে না। এই প্রথম অনিমেষ প্রকাশ্যে এসব কথা বলল। এতদিন এইসব বিষয় ওর ভাবনায় ঘোরাফেরা করত, কিন্তু এখন বলার সময় ওর মনে হলো নিজের দেশের এই রকম দুর্বল জায়গা নিয়ে একজন বিদেশির সঙ্গে আলোচনা করা ঠিক হচ্ছে না। থম্বটো তার নিজের দেশের সমস্যা নিয়ে কোনো কথা বলেনি। এসব কথা বললে ও নিশ্চয়ই ভুল বুঝবে, এবং সেটা ওর দেশের মানুষ জানুক, তা কাম্য নয়। অনিমেষ গলার স্বর পাল্টে বলল, এর মধ্যে অনেক বছর কেটে গেছে, এবার আমরা পুরনো ভুলগুলো শুধরে নেব। এবার তোমার কথা বলো। আমরা একই পৃথিবীতে, অথচ তোমাদের দেশের খবর ভারতবর্ষের মানুষ কিছুই জানে না। থাম্বটো বলল, ওয়েল, আমাদের দেশ খুবই গরিব, এবং বড়লোকেরা যাকে বলে আনডেভেলপড, বোধহয় তাই। প্র্যাকটিক্যালি আমরা আফ্রিকানরা এত ছোট ছোট স্টেটে ডিভাইডেড যে। ঠিক এই সময় একজন খর্বকায় মানুষ দরজায় এসে দাঁড়ালো। সর্বাঙ্গ ভেজা, পোশাক থেকে টুপটাপ জল ঝরছে, মুখে চোখে খুব বিরক্তি। একে অবশ্য অনিমেষ কয়েকবার দেখেছে। এর মতন বেঁটে এবং রোগা এই হোস্টেলে কোনো আফ্রিকান নেই। তবে এর গায়ের রং নিকষ কালো নয়, বরং তামাটে ভাবটাই বেশি। মোটা নাক এবং পুরু ঠোঁট থাকা সত্ত্বেও একটা আলগা স্ত্রী আছে। মাথার চুলে একটু বেশি স্প্রিং থাকায় বৃষ্টির জলেও এলোমেলো হয়নি। ছেলেটি ঘরে ঢুকে উত্তেজিত হয়ে হাত পা নেড়ে থম্বটোকে কি সব বলতে লাগলো নিজের ভাষায়। থম্বটো হাসছে, কিন্তু কোনো উত্তর দিচ্ছে না। ছেলেটা পাগলের মতন দু-তিনবার পাক খেয়েও কথা থামাচ্ছে না। ভাষার ঠাউর না হলেও অনিমেষের মনে হলো ছেলেটি বোধহয় এই ঘরে ওকে দেখে রেগে গেছে। আফ্রিকান ছেলেদের ঘরে কোনো ভারতীয়কে সে আড্ডা দিতে দেখেনি। ওরাও কারো ঘরে যায় না। হঠাৎ ছেলেটি অনিমেষের দিকে তেড়ে এসে উল্টো দিকের খাটে বসে তরবর করে যে কথাগুলো বলল, সেটা যে ইংরেজি ভাষায় তা বুঝতে কয়েক মুহূর্ত লাগলো। অনিমেষ দ্বিতীয়বার ওকে উচ্চারণ করতে শুনল, ইউ মাস্ট প্রোটেস্ট। কিসের প্রতিবাদ করার কথা বলছেও বুঝতে না পেরে অনিমেষ থাম্বটোর দিকে তাকাতেই ছেলেটি একটা আঙুল ওর দিকে উঁচিয়ে জিজ্ঞাসা করলো, ইউ লিভ দিস হোস্টেল? মাথা নেড়ে হ্যাঁ বলল অনিমেষ। একটু আশ্বস্ত হলো এই ভেবে যে ওর রাগের কারণ সে নয়, তাহলে প্রতিবাদ করার মতন কথা বলতো না। থাম্বটো এবার কথা বলল, ওই ছেলেটি ওর রুমমেট। আজ বিকেলে এক সদ্য পরিচিতা মহিলার সঙ্গে ওর বেড়াতে যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি এসে যাওয়ায় ওরা হোস্টেলে ফিরে এসে আড্ডা মারবে ঠিক করেছিল। কিন্তু গেটে যে দারোয়ান আছে সে নাকি বাগড়া দিয়েছে এই বলে যে এখানে নাকি মেয়েদের প্রবেশ নিষেধ। যেহেতু এখন ৮টা বেজে গেছে, তাই ভিজিটার্স রুমও বন্ধ ছিল। থাম্বটোর বন্ধু এতে ভীষণ অপমানিত বোধ করছে। তারা কেউ বাচ্চা ছেলে নয়, নিজের ভালো মন্দ বুঝতে জানে। এই ধরনের আইন মেয়েদের হোস্টেলে থাকতে পারে, কিন্তু ওদের উপর প্রয়োগ করার রীতিমতো অপমান করা। একটু হেসে থাম্বটো যোগ করলো, মহিলাটি আমার বন্ধুর মুখও দর্শন করবে না জানিয়ে গেছে। থাম্বটোর বন্ধু এতক্ষণ চুপ করে কথাগুলো শুনছিল, এবার চিৎকার করে বলে উঠল, শি টোল্ড মি কিড। অনিমেষ হেসে ফেলল বলার ধরন দেখে। থাম্বটোর বন্ধু চট করে উঠে দাঁড়িয়ে দ্রুত হাতে নিজের জামা কাপড় খুলতে লাগলো। গেঞ্জি টেঞ্জি পরেনি, নির্লোম তামাটে বুক দেখলে কেউ নিগ্রো বলে ভাবতে পারবে না। এরপর সেই নির্দ্বিধায় প্যান্টের বোতাম খুলে সেটা ছুড়ে দিল ঘরের এক কোণায়। অনিমেষ এতটা আশা করেনি। চট করে একটা অস্বস্তি ওকে বিব্রত করে তুলল। পরিচিত কিংবা অপরিচিত যে কোনো মানুষের সামনেই এরকম জামা কাপড় ছেড়ে শুধু জাঙ্গিয়া পরে দাঁড়ানোর কথা সে চিন্তাও করতে পারে না। এদের কি কোনো সংকোচের বালাই নেই? ওর আশঙ্কা হচ্ছিল এবার হয়তো জাঙ্গিয়াটাও শরীরে থাকবে না। ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য উঠে দাঁড়াতেই ছেলেটি খুব ঘেন্নার সঙ্গে বলে উঠল, ইউ ইন্ডিয়ানস আর উইদাউট ব্যাকবোন, কাওয়ার্ড।
এবার কথাগুলো বুঝতে এতটুকু অসুবিধা না হওয়ায় অনিমেষের মাথায় রক্ত উঠে গেল। চট করে ঘুরে দাঁড়িয়ে সে ছেলেটির দিকে এগিয়ে এলো। ওর শরীর উত্তেজনায় কাঁপছে, দুটো হাতের আঙুল মুঠোয় ধরে রাখতে পারছে না। অনিমেষের মুখ চোখের ভাব দেখে ছেলেটি বোধহয় ভয় পেয়ে দুপা পিছিয়ে গেল। থম্বটো ব্যাপারটা বুঝতে পেরে ছুটে এসে অনিমেষকে জড়িয়ে ধরল। ওর বিরাট শরীরের কাছে অনিমেষ এই মুহূর্তে অসহায় হলেও প্রাণপণে নিজেকে ছাড়িয়ে নিতে চেষ্টা করছিল। জোর না খাটিয়ে থাম্বটো বলল, আমার বন্ধুর কথায় কান দিও না, ও ঠিক জানে না কাকে কি বলতে হয়। তারপর হেসে বলল, তুমি রাগ করেছো দেখে আমি খুশি হয়েছি। অনেক কষ্টে নিজেকে সামলে নিল অনিমেষ। এখন শরীর কেমন ঝিমঝিম করছে। থম্বটো এসে বাধা না দিলে ও নির্ঘাত ছেলেটিকে মারতো। উনি মেয়েদের সঙ্গে আড্ডা দেবেন আর সেটা সমর্থন না করলে জাত তুলে গালাগাল দেবেন। কোনো রকমে থম্বটোর আলিঙ্গন থেকে নিজেকে ছাড়িয়ে বাইরে বেরিয়ে এলো অনিমেষ। আজ অবধি কখনো কারোর গায়ে হাত তোলেনি সে। ছেলেটাকে মারলে ও নিশ্চয়ই কোনো প্রতিরোধ করতে পারতো না। ওরকম দুর্বল শরীর নিয়ে এ ধরনের কথা বলার সাহস পায় কি করে? মারতে পারেনি বলে জীবনে এই প্রথমবার আফসোস হলো অনিমেষের। বাইরে এখনো সমানে বৃষ্টি পড়ছে, মেজাজটা খিচড়ে গেছে। আফ্রিকান ছেলেদের মানসিকতা এরকম হয় কিনা কি জানে, তবে থাম্বটোর সঙ্গে কথা বলতে ভালো লাগছিল। কয়েক পা এগোতে না এগোতেই পিছন থেকে ডাক শুনতে পেল সে। হ্যাঁ হনিমেষ। ঘাড় ফিরিয়ে সে দেখলো থম্বটো আসছে। নিজের নামটার এরকম উচ্চারণ শুনে বিরক্তিটা যেন সামান্য মরে গেল। কাছে এসে থম্বটো বলল, আমার খারাপ লাগছে। আমার বন্ধুটি কিন্তু খুব নিরীহ, শুধু মেয়েদের ব্যাপারে দারুণ সেনসিটিভ। যা হোক, তোমার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লেগেছে। তুমি কি আবার আসবে? কথা বলার ভঙ্গিতে এমন একটা আন্তরিকতা ছিল যে অনিমেষ রাগ করতে পারল না। সে বলল, আজ থাক, আরেকদিন হবে। ঠিক এই সময় থম্বটোর ঘর থেকে একটা উদ্দাম সুর ভেসে এলো। মাউতর্গানটা যেন ঝড় তুলেছে। হেরে যাবে নিশ্চিত জেনে মানুষ যখন মরিয়া হয়ে ওঠে, সুরটা সেই রকম তেজি ও উদ্দাম। কিছুক্ষণ চুপচাপ ওরা বাজনাটা শুনল। এই শব্দ করে বৃষ্টি পড়া রাত্রে যখন সমস্ত হোস্টেলটা নিঝুম, তখন এই রকম ঝিমঝিমে সুর যেন অবশ করে ফেলছিল ওকে। নিচু স্বরে থম্বটো বলল, আমার চাইতে অনেক ভালো বাজায় ও, না? অনিমেষ কি বলবে ঠাউর করতে না পেরে নিজের মনে ঘাড় নেড়ে বারান্দা দিয়ে হাঁটতে লাগলো। যে সুরটা ওর পিছন পিছন আসছিল, আচমকা সেটা থেমে যেতেই অনিমেষের মনে হলো একটা ভারী নিস্তব্ধতা ওর চারপাশে চেপে ধরেছে। ঘরের শিকল খুলে অন্ধকারের দিকে কিছুক্ষণ চেয়ে থাকলো সে। নিজেকে ভীষণ একা মনে হচ্ছে। এই বিরাট কলকাতা শহরে তার কোনো বন্ধু নেই, আত্মীয় নেই। আলো না জ্বেলে ঘরে ঢুকে চুপচাপ খাটে শুয়ে পড়ল সে। অস্বস্তিটা তবু যাচ্ছিল না। কি সহজে ছেলেটি ওকে গালাগালি দিল। থম্বটো না থাকলে আজ কি হতো বলা যায় না। হঠাৎ মাথায় রক্ত উঠে যাওয়ায় যে উত্তেজনার সমস্ত শরীরকে কাঁপাচ্ছিল, তাতে সে কতখানি আঘাত করতে পারত কি জানে, কিন্তু সেটা করতে পারলে বোধহয় এখন ভালো লাগতো। একটা ছেলে অত দূর থেকে কলকাতায় পড়তে এসে অমন সামান্য কারণে একটা দেশের মানুষের চরিত্র সম্পর্কে এরকম ইঙ্গিত দিতে যাবে কোন যুক্তিতে? নিস্তেজ হয়ে অনিমেষ শুয়ে শুয়ে দরজা দিয়ে বাইরের বৃষ্টি দেখছিল। বারান্দায় জেলে রাখা আলোয় বৃষ্টি মাখামাখি হয়ে নিচে নেমে যাচ্ছে। উত্তেজনা কমে আসায় ক্রমশ এক ধরনের অবসাদ এলো। অনিমেষ কথাটা নিয়ে নাড়াচাড়া করছিল। ইউ ইন্ডিয়ানস আর উইদাউট ব্যাকবোন, কাওয়ার্ড। শব্দগুলো হঠাৎ যেন নিরীহ হয়ে গেল। সে যেন সামান্য উপরে উঠে এসে ঝুঁকে পড়ে শব্দগুলোকে দেখতে লাগলো। এই ৩ বছরে কলকাতা শহরে সে যে জীবন কাটিয়েছে, প্রতিদিনের খবরের কাগজে অথবা চারপাশের যে মানুষগুলোকে নিত্য দেখেছে তারা কি ধরনের। জলপাইগুড়ি শহর থেকে সে প্রথমবার ট্রেনে চেপে আসবার সময় ভারতবর্ষের মাটিতে নতুন কিছু গড়ার জন্য যে ভাঙচুর শুরু হয়েছে বলে উত্তেজনায় টগবগ হয়েছিল, এই কয় বছরে তা কোথায় মিলিয়ে গেছে।
এখন এই শহরের মানুষগুলোর দিকে তাকালে মনেই হয় না তারা বা তাদের কেউ কেউ এসব কথা কখনো ভেবেছিল। গড্ডলিকা প্রবাহ সে বইতে পড়েছিল, কিন্তু সেটা কি জিনিস তা এখনো ভারতবর্ষের 90% মানুষ জানে না যে এই দেশ স্বাধীন হয়েছে। যারা জানে তাদের অনেকের মানসিকতায় ব্রিটিশ শাসন আর স্বাধীন ভারতবর্ষের মধ্যে কোনো পার্থক্য নেই। তবে কলেজে পড়ার ব্যাপারে মহিতোষের সঙ্গে কিছুটা তিক্ততার সৃষ্টি হয়েছিল। মহিতোষ চাননি যে অনিমেষ স্কটিশ চার্চ কলেজে ভর্তি হোক। ছেলেমেয়েদের একসঙ্গে পড়াশোনাটা তিনি পছন্দ করে না। তাছাড়া হোস্টেলটা যখন কলেজ কম্পাউন্ডে নয়, তখন কলকাতার রাস্তায় ছেলেকে হাঁটাচলা করতে দিতে তিনি রাজি ছিলেন না। প্রায় 8 মাস বিছানায় শুয়ে থেকে অনিমেষ খুব কাহিল এবং রোগা হয়ে গিয়েছিল। দ্রুত হাঁটাচলা তার পক্ষে সম্ভব ছিল না। একটু নজর করলেই বোঝা যায় যে সে একটা পা খুঁড়িয়ে হাঁটছে। বস্তুত কলকাতার কলেজে পড়তে পাঠানোর ইচ্ছায় চলে গিয়েছিল মহিতোষের। মাস কাবারে রিকশার ব্যবস্থা করে জলপাইগুড়ির বাড়ি থেকে আনন্দচন্দ্র কলেজে পড়ার ব্যাপারেই জোর দিয়েছিলেন তিনি। কিন্তু মানুষের সহজে শিক্ষা হয় না। বিছানায় শুয়ে শুয়ে অনিমেষ যে আরো একগুঁয়ে হয়ে গেছে সেটা প্রমাণ হলো তার কলকাতায় পড়তে যাওয়ার জেদে। আর একবার ঠাকুরদা শরীরশেখর তাকে সমর্থন করলেন। দুর্ঘটনা বারবার ঘটে না, প্রায় বাধ্য হয়ে মহিতোষ ছেলেকে নিয়ে কলকাতা এলেন। এবার একা ছাড়েনি। প্রেসিডেন্সির পাশেই হিন্দু হোস্টেল, কিন্তু সেখানে ভর্তি হওয়ার চেষ্টা বিফল হলো। প্রথম ডিভিশনে পাশ করেও যে কোনো কোনো কলেজে জায়গা পাওয়া যায় না সেটা জেনে হতবাক হয়ে গেলেন মহিতোষ। ফলে কলকাতার 3টি মিশনারি কলেজের দিকে ঝুঁকলেন মহিতোষ। সেন্ট জেভিয়ার্স মন মানল না। সব দিক দেখে শুনে সেন্ট পলস আসল জায়গা বলে মনে হলো। কলেজের মধ্যেই হোস্টেল, রাস্তায় পা দিতে হবে না একবারও। কিন্তু অনিমেষ আকৃষ্ট হলো তৃতীয়টিতে। স্কটিশ চার্চে বিবেকানন্দ সুভাষচন্দ্র বসু পড়েছিলেন। কে কবে ঘি খেয়েছেন এখন গন্ধ শোকার কোনো মানে হয় না। মহিতোষ এই কথাটা বোঝাতে পারেনি। মা মরা ছেলেরা বোধহয় চিরকাল এরকম জেদি হয়। ছেলের সঙ্গে দুদিন কলেজে গিয়ে ভেতরে ভেতরে কেমন যেন অসহায় বোধ করেছিলেন তিনি। গাদা গাদা মেয়ে রং বেরঙের পোশাকে জটলা করছে কলেজ চত্বরে। তাদের কারো কারো ভঙ্গি বেশ বেপরোয়া। এখানে ছেলের পড়াশোনা কতদূর হবে বলে সন্দেহ হয়ে গেল তার। যে চিন্তাটা তাকে আরো বিহ্বল করে দিচ্ছিল তা হলো সায়েন্সের বদলে অনিমেষ আর্টসে অ্যাডমিশন নিয়েছে। বাবা হয়ে ছেলেকে ডাক্তার করার বাসনা জলাঞ্জলি দিয়ে তিনি দেখলেন এখানেও অনিমেষের ঠাকুরদার রায়েই শেষ কথা হলো। যাওয়ার আগে বারবার তিনি ছেলেকে উপদেশ দিয়ে গেলেন, পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে হবে। এই কলকাতা শহর নতুন ছেলেদের নষ্ট করে দেওয়ার জন্য ওত পেতে থাকে। অনিমেষ যেন কখনো অসতর্ক না হয়। কোনো বন্ধু বান্ধবকে বিশ্বাস করা উচিত হবে না, কারণ বিপদের দিনে তারা কেউ পাশে থাকবে না। কলেজের ইউনিয়ন থেকে যেন সে 7 হাত দূরে থাকে, কারণ মধ্যবিত্ত সংসারের এই বিলাসিতা সাজে না। রাজনীতি যাকে নেশা ধরায় তার ইহকাল পরকাল একদম ঝরঝরে হয়ে যায়। যাদের বাপের প্রচুর টাকা আছে তারাই ওসব করুক, যেমন জওহরলাল, চিত্তরঞ্জন, সুভাষ বোস। বাবার এসব উপদেশ অনিমেষ মন দিয়ে শুনতে বাধ্য হয়েছিল। সে লক্ষ্য করেছিল বাবা যখন কথা বলেন তখন তিনি ভুলে যান ভারতবর্ষ এখন স্বাধীন। কিন্তু বাবার একটা কথার সঙ্গে সে একমত। ইতিমধ্যে তার একটা বছর নষ্ট হয়ে গিয়েছে। মন্টু, তর্পণ, অর্ক এখন সেকেন্ড ইয়ারে পড়ে। মানুষের জীবন বড় অল্প সময়ের। তা থেকেও যদি একটি বছর অকেজো হয়ে যায় তাহলে সেটা কম ক্ষতি নয়। অনিমেষ মহিতোষকে কথা দিয়েছিল সে সময় নষ্ট করবে না। তাই বিএ পাশ করা পর্যন্ত সে শুধু দেখে গেছে চারধার। স্কটিশ চার্চের ছাত্র ইউনিয়ন অবশ্যই ছাত্র ফেডারেশনের দখলে, কিন্তু মাঝে মাঝে মিছিল করা ছাড়া তাদের কোনো সক্রিয় ভূমিকা ছিল না। পৃথিবীর কোন প্রান্তে কি হলো তার জন্য ওরা মিছিল বার করে, অথচ কলেজের জলের কলটা 3 দিন ধরে খারাপ হয়েছিল সেদিকে খেয়াল করেনি। অনিমেষ শুধু ওদের দেখে গিয়েছিল এই কটি বছর। দ্রুত হাঁটা অথবা শারীরিক উদ্যম ফিরে আসতে যে এতটা সময় লাগবে তা সে ভাবেনি। মনে মনে ভেবে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আশ্চর্য, কেউ তাকে কোনোদিন জিজ্ঞাসা করেনি তার পায়ে কি হয়েছে। ত্রিদীপ কখন এসেছে টের পায়নি অনিমেষ। ঘরে আলো জ্বালতেই চোখে লাগলো। হাতের আড়ালে চোখ রাখলো। ত্রিদীপ একা নয়, সঙ্গে আরো দুজন এসেছে। খাওয়ার ঘরে ওদের দেখেছে, কিন্তু আলাপ হয়নি।
এই হোস্টেলে দুটো খাওয়ার ঘর, একটা বিদেশিদের, অন্যটা ওদের। কে এই নিয়ম চালু করেছিল জানা নেই, তবে এখনো তা চলে আসছে। অনিমেষ উঠে বসতেই একটা তীব্র গন্ধ পেল। ত্রিদীপরা দাঁড়িয়ে আছে আর ওদের শরীর থেকে চুইয়ে পড়া জলে মেঝে ভেসে যাচ্ছে। তিনজনেই ভিজে কাক। অনিমেষ ত্রিদীপকে বলল, কি ব্যাপার, বৃষ্টিতে ভিজে এলে অসুখ হয়ে যেতে পারে। ত্রিদীপ হাসল। বৃষ্টিতে ভিজলে চুলগুলো এমন নেতিয়ে যায় যে অনেক সময় মানুষের চেহারা পাল্টে যায়। ত্রিদীপকে এখন অন্যরকম দেখাচ্ছে। আরে এরকম ফাইন বৃষ্টির মধ্যে রোড দিয়ে হাঁটতে যে কি আরাম তুমি তা বুঝবে না। নিজেকে দেওয়ানা মনে হয়। কিন্তু নিউমোনিয়া হলে কি হবে? কথার ভঙ্গিটায় অনিমেষ মজা পেল। কোভিডের নিউমোনিয়া হয় না। ঈশ্বর কবিদের সিনায় এত রকমের ভালোবাসা দিয়েছেন যে সেখানে নিউমোনিয়া জায়গা পায় না। কথা বলতে বলতে ত্রিদীপ নিজের অস্থিরতাটা লুকাতে পারল না। এবার অনিমেষ লক্ষ্য করল ওরা তিনজনে ঠিক স্বাভাবিক অবস্থায় নেই। এক জায়গায় স্থির হয়ে দাঁড়াতে পারছে না। ত্রিদীপের গলার স্বরটা একটু অন্যরকম। অনিমেষ, মাই রুমমেট। এদের সঙ্গে তোমার আলাপ আছে? নেই? আমরা এই হোস্টেলে থাকি, তবু কেউ কাউকে চিনি না। আমরা একই পৃথিবীতে থাকি, তবু মানুষের আজও জানাশোনা হলো না। এ হচ্ছে দুর্গা, দুর্গাপদ, গোবিন্দ। আঙুল দিয়ে দ্বিতীয় জনকে দেখালো ত্রিদীপ। গোবিন্দ যার নাম, সে যখন কথা বলল তখনই গন্ধটার রহস্য বুঝতে পারল অনিমেষ। তুমি তো গুডি বয়, এখনো মফস্বলের আলোয়ান গায়ে জড়ানো। কথাগুলো জড়ানো, মদ্যপানের প্রতিক্রিয়া প্রতিটি শব্দে। তার মানে ত্রিদীপ এবং দুর্গাপদ মদ খেয়ে এসেছে। গোবিন্দর কথায় বিদ্রুপ থাকলেও অনিমেষ জবাব দিল না। এটা জানা কথা, মত্ত হলে মানুষের চিন্তা ভাবনা অসংলগ্ন হয়ে যায়, তখন যুক্তি অচল। সে শুধু ত্রিদীপকে জিজ্ঞাসা করল, তুমি মদ খেয়েছ? কলকাতার এই প্রবাস জীবনে ত্রিদীপকে গৃহসঙ্গী পেয়ে খুশি হয়েছিল অনিমেষ। ছেলেটা কবিতা লেখে, অন্যরকম কবিতা। মনটা ভালো। অবশ্যই অবস্থাপন্ন ঘরের ছেলে, কিন্তু আচরণে কোনো জালিয়াতি নেই। শুধু অনিমেষের ইচ্ছা হোক কি না হোক, ত্রিদীপকে কবিতা শোনাবেই। কিন্তু আজ অবধি ত্রিদীপকে সে মদ্যপান করা অবস্থায় দেখেনি। কেউ মদ খেলেই সেই অনেক বছর আগের দেখা মহিতোষের চেহারা ওর সামনে উঠে আসে। মত্ত মহিতোষ আর শীর্ণ চেহারার ছোট মাকে ভুলে গেছে অনিমেষ। তবু মানুষ দুঃখ পেলে নাকি মদ খায়, বড়লোকেরা মেজাজান্তে ড্রিঙ্ক করে। কিন্তু ত্রিদীপের ক্ষেত্রে তো এ দুটোর কোনো প্রয়োজন আছে তা তো জানা নেই। তাছাড়া এই হোস্টেলের যে নিয়মাবলী দরজায় টাঙানো, তাতে এ ধরনের আচরণের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আছে। ত্রিদীপ কথাটার জবাব না দিয়ে ঘুরে দাঁড়ালো জানলার দিকে। পাল্লা দুটো খুলে দিতে দিতে বলল, কেন, মদ খেতে তোমার খারাপ লাগে? পেটে মদ, মাথায় বৃষ্টি, লণ্ডভণ্ড হয়ে যাক সৃষ্টি। তুমি খাবে? না। নিজের অজান্তেই শব্দটা জোরে বলল অনিমেষ। কেন গুডি বয়, মদ খেলে মানুষ খারাপ হয়ে যায়? গোবিন্দ টিম্পনি কাটল জড়ানো গলায়। অনিমেষ দেখল দুর্গাপদ জামার তলা থেকে একটা চ্যাপ্টা বোতল বার করছে। নাক সিটকে অনিমেষ বলল, মদ খেলে মানুষ কি হয় আমি জানি, আমার দেখা আছে। দুর্গাপদ খিকখিক করে হাসল। অনেকের জামাই ষষ্ঠী থাকে না, ভাই ফোঁটা নিতে হয়। তোমার বুঝি এরকম ব্যাপার, মদ খেতে নেই? ত্রিদীপ জানলা খুলে দিতেই হু হু করে বৃষ্টির জল ঘরে ঢুকতে লাগলো। অনিমেষ দেখল ওর পড়ার টেবিল জলে ভিজে যাচ্ছে। সে তড়াক করে নেমে জানলা বন্ধ করে দিতে গিয়ে ত্রিদীপের কাছে বাধা পেল। দুহাত দুপাশে বাড়িয়ে ত্রিদীপ বলল, নিয়ম না ভাঙলে নিয়মটাকে বোঝা যায় না, মাই রুমমেট। আমার বইপত্র ভিজে যাচ্ছে, কাল আমি শুকিয়ে দেবো। অনিমেষ লক্ষ্য করল ত্রিদীপ ভাবাপ্লুত অবস্থায় কথা বললে হিন্দি শব্দ একদম বলে না, যেমন কবিতা লেখার সময় ওর হয়। হাল ছেড়ে দিয়ে সে ফিরে আসছিল এমন সময় গোবিন্দর সামনে এসে দাঁড়ালো। ইনডাইরেক্ট না ডাইরেক্ট? বোতলটা সামনে ধরে সে ইঙ্গিত করতেই অনিমেষ মাথা নাড়ল। আমি খাবো না। তা কি হয়,
এক যাত্রায় পৃথক ফল। আশ্চর্য! আমি না খেলে তোমরা আমাকে জোর করে খাওয়াবে নাকি? ত্রিদীপ এগিয়ে এসে কাঁধে হাত রাখল। সংস্কার ভাঙার কথা হচ্ছিল না সেদিন? তুমি নিজেই তো সংস্কারগ্রস্ত। নাও খেয়ে নাও, লাথি মারো বিবেকের মাথায়। ওটা সস্তা নয়, আমি মরে গেলেও খাবো না। অনিমেষ ফুঁসে উঠল। হঠাৎ কি হলো ত্রিদীপের? ওর চোখ মুখ হিংস্র হয়ে গেল। ধস্তাধস্তি শুরু হলো বৃষ্টি ভেজা ঘরটায়। অনিমেষ ভাবল, চিৎকার করে ওঠে। সুপার ছুটে এলে ওদের হাত থেকে বাঁচা যাবেই, কিন্তু তারপর যেটা হবে সেটা ভেবে সে চিৎকার করল না। নিঃশব্দ ছিল বাকি তিনজনেই। সে কিছুতেই এই তিন প্রায় মাতালের সঙ্গে পেরে উঠছিল না। প্রচণ্ড শক্তিতে ওরা অনিমেষকে মাটিতে চিৎ করে ফেলে মুখের মধ্যে মদের বোতল গুজে দিল। গলগল করে নেমে আসা বৃষ্টির স্বাদে তরল পদার্থটিকে জিভ দিয়ে প্রতিরোধ করতে পারল না অনিমেষ। উগড়ে ফেলতে গিয়ে কিছুটা পেটের ভেতর চলে গেল। জ্বলছে গলা, কি দুর্গন্ধ! অনিমেষ শেষবার দাঁতে দাঁত চেপে প্রতিরোধ আনছিল। গোবিন্দ খিচিয়ে উঠল। শালা খাচ্ছে না, ঠিক আছে, ওর শাস্তি হবে। আগাগোড়া ন্যাংটো করো। নগ্নতা কবিতা নয়, অথবা আরো কিছু বেশি। ত্রিদীপ বিড়বিড় করে উঠল। ওদের হাত চলছে। দুজন চেপে ধরেছে, অন্যজন সক্রিয় হয়ে উঠেছে। দুপায়ের প্রতিবাদ সত্ত্বেও অনিমেষের নিম্নদেশ নগ্ন হয়ে গেল। পরবর্তী আক্রমণ কি হবে সেটা ভাবার আগেই একটা অস্ফুট আর্তনাদ শুনতে পেল অনিমেষ। গোবিন্দ বলছে, আরে বাস, এই শালার থাইতে এত বড় দাগ কিসে? চোখ বন্ধ অনিমেষের শরীরে আচমকা সেই যন্ত্রণাটা ছড়িয়ে পড়ল। সে শূন্যে সামান্য লাফিয়েই মাটিতে পড়ে যাচ্ছে। ত্রিদীপ ওকে ছেড়ে দিয়ে অপারেশনের জায়গাটায় হাত দিয়ে অন্যরকম গলায় বলল, কি হয়েছিল এখানে? কিসের দাগ? মুখের ভেতর বিশ্রী স্বাদ, গলা জ্বলছে, সমস্ত শরীরে অবসাদ। অনিমেষ থুতু ফেলার চেষ্টা করে জবাব দিল, বুলেটের। হাঁটুর খানিকটা ওপরে গভীর তামাটে দাগ অস্ট্রেলিয়ার ম্যাপের আদল নিয়েছে। হঠাৎ দেখলে একটু অস্বস্তি হয়। সুন্দর নির্লোম থাইয়ের মধ্যেখানে একটা কুৎসিত চিহ্ন সারা জীবন আঁকা থাকবে। সাধারণত ফুল প্যান্ট পরলে চিহ্নটি কারো চোখে পড়ে না। অনিমেষও সেটা মনের আড়ালে রেখে দেয়। সামান্য পা টেনে টেনে হাঁটা ছাড়া এই চিহ্নটি ওকে কোনো পীড়া দেয় না। চোখের বাইরে থাকলেই সব জিনিসের ধার কমে যায়। কিন্তু যখনই ওই প্রসঙ্গ ওঠে অথবা খবরের কাগজে পুলিশের গুলি চালানোর কথা লেখা হয়, তখনই অনিমেষের থাই টনটন করতে থাকে। ব্যথাটা আচম্বিতে সমস্ত শরীরে ছড়িয়ে যায়। কখন জ্ঞান ফিরেছিল অনিমেষ জানে না। মানুষ জলে ডুবে গিয়ে কি দেখে সেটাও অভিজ্ঞতায় নেই, কিন্তু চোখের সামনে অজস্র ঘোলাটে ঢেউ ভেঙে ভেঙে পড়ছে, এছাড়া সে কিছু জানে না। প্রথম যখন নিজের অস্তিত্ব টের পেল তখন সে বিছানায়, মাথার ওপরে ছাদ এবং নাকজোড়া করা ওষুধের গন্ধ। সামান্য মাথা ঘোরাতে ও বুঝতে পারল এটা হাসপাতাল এবং সবে ভোর হয়েছে। কলকাতায় পড়তে এসে যখন শিয়ালদায় নেমেছিল তখন সন্ধে পেরিয়ে গেছে, অথচ এই ভোরবেলায় সে হাসপাতালে শুয়ে আছে কেন? অনিমেষের চিন্তা করতে খুব কষ্ট হচ্ছিল। চোখ বন্ধ করে পরিচিত মুখগুলোকে দেখতে চাইছিল। শরীরশেখর, দাদুকে ও এক পলকায় লাঠি হাতে এগিয়ে আসতে দেখল চোখের পর্দায়। মহিতোষ, ওর বাবা, গম্ভীর মুখে ফ্যাক্টরি থেকে ফিরে সাইকেল থেকে নামছেন। ছোট মা মাঠের মধ্যে দিয়ে দ্রুত হেঁটে চলেছেন। ঘোমটা একটু নেমে এসেছে। না, সবাইকে সে মনে করতে পারছে। আলাদা আলাদা করে প্রতিটি মুখের আদল দেখতে পাচ্ছে। আর তারপরেই সিনেমার মতন চোখের পর্দায় জ্বলন্ত ট্রামটা ভেসে উঠল। কিছু ছেলে যেটি আগুন লাগিয়ে দিয়ে একটু আগে ছুটে গেছে। শব্দ হচ্ছে ট্রামটা থেকে। লকলকে আগুন ট্রামের তার ছুঁয়েছে, বারুদের গন্ধ বাতাসে। অনিমেষ সেই ট্রেনে পরিচিত বৃদ্ধর সঙ্গে হেঁটে যাচ্ছিল। কারফিউ শব্দটার কার্যকর ক্ষমতা সেই প্রথম দেখল। এমন নিস্তব্ধ মৃত শহরের নাম কলকাতা, এটা আবিষ্কার করে অবাক হয়ে গিয়েছিল সে। সেই বৃদ্ধটার মুখ এখন মনে পড়ছে না। তিনি কি? সঙ্গে সঙ্গে যেন শব্দটা শুনতে পেল অনিমেষ। ট্রামের পাশে দাঁড়ানো পুলিশগুলোকে তেড়ে আসতে দেখে সে একটা গলির মধ্যে ঢুকে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলো। এত অন্ধকার জলপাইগুড়ি শহরে কখনো দেখেনি সে।
আর তখনই ওর থাইয়ের মধ্যে গরম ছুরি বসিয়ে কেউ যেন শূন্যে ঠেলে দিল। প্রচণ্ড একটা যন্ত্রণা নিয়ে মাটিতে পড়ে গেল অনিমেষ। আর কিছু মনে নেই। না, ঠিক তা নয়। কতগুলো অস্পষ্ট মুখ, কিছু না বোঝা কথাবার্তা এরপরে সে শুনেছে। নিজের মায়ের মুখ, ছবিতে থাকা মৃত মায়ের মুখ কি ওর দিকে তাকিয়ে হেসেছিল? একটা গান গাইছিল কেউ, তার সুর বা কথা কিছু মনে নেই। আর তারপরে কে যেন এসে ভুল নামে তাকে ডেকেছিল। তারা কে? জ্ঞান ফিরেছে? গলাটা খসখসে কিন্তু ভালো লাগলো অনিমেষের। সে চোখ খুলে যাকে দেখল তিনি একজন নার্স। সব নার্সকেই একই রকম দেখায়। এর চেহারা মোটেই সুন্দরী নয়, এইটুকু বোঝা যায়। অনিমেষ কথা বলতে চেষ্টা করলো। ভীষণ দুর্বল লাগছে। আমি কোথায়? এটা মেডিকেল কলেজ হসপিটাল। 2 দিন আগে আপনি এখানে এসেছিলেন। এখন আরাম করে ঘুমোন। নার্স হাসলেন। ওর কালো মাড়ি দেখতে অনিমেষের একটুও খারাপ লাগলো না। কিন্তু হঠাৎই মনে হলো কোমরের নিচ থেকে নিজের পায়ের অস্তিত্ব সে টের পাচ্ছে না। তলাটা যেন অসর হয়ে আছে। ব্যাপারটা কি বুঝে ওঠার আগেই শরীর ঝিমঝিম করতে লাগলো এবং পায়ের ওপর রাখা চাদর মাথা অবধি টেনে নেওয়ার মতো হঠাৎই একটা আচ্ছন্নতা ওকে ঢেকে ফেললো। আবার যখন ঘুম ভাঙলো তখন বিকেল। কয়েক মুহূর্তের অস্বচ্ছতা, তারপরেই সবকিছু পরিষ্কার দেখতে লাগলো অনিমেষ। তার কাছে কেউ নেই। সেই নার্সটিকেও দেখতে পেল না। কিন্তু ওপাশে বেশ কথাবার্তা চলছে। ঘাড় ঘুরিয়ে সে দেখল ওপাশের বেডগুলোতে আরও মানুষ শুয়ে আছেন এবং তাদের কাছে মানুষজন এসেছেন। হঠাৎ অনিমেষের খেয়াল হলো সে যে এই হাসপাতালে বিছানায় শুয়ে আছে তা কি বাড়ির লোকেরা জানে? অনিমেষ উঠে বসতে গিয়ে যন্ত্রণাটাকে আবিষ্কার করলো। সে সে পারছে না। হাত আঙুল কিংবা মাথা তার ইচ্ছে মতন কাজ করলেও কোমরের নিচে ইচ্ছেটা পৌঁছচ্ছে না। আঘাত এবং যন্ত্রণাটা যে গুলি থেকে সেটা এখন স্পষ্ট। কিন্তু কে গুলি করলো ওকে? সেই গলির মধ্যে পালিয়ে যাওয়া ছেলেগুলো না পিছনে ধেয়ে আসা পুলিশ? সে এখন মনে করতে পারল আঘাতটা পিছন থেকেই এসেছিল এবং সে ধাক্কা খেয়েও পেছনে মুখ ঘোরাতে পারেনি। ট্রামের আগুনে দেখা পুলিশগুলো রাগী গোখরোর মতন তেড়ে আসছিল। কিন্তু হাতে সুটকেস এবং বেডিং দেখেও কি ওরা বুঝতে পারলো না খামোকা ওকে পুলিশ গুলি করলো কেন? গুলিটা যদি আরেকটু ওপরে লাগতো, একটুও অস্বাভাবিক ছিল না। তাহলে? ঘুম ভেঙেছে তাহলে? অনিমেষ দেখল একজন কালো চেহারা স্থূলকায় নার্স ওর দিকে তাকিয়ে আছেন। সকালে নার্সটি নন। যদিও সব নার্সের পোশাক এক, তবু এর কথা বলার ভঙ্গি এবং চাহনিতে এমন একটা ব্যাপার আছে যা অস্বস্তি এনে দেয়। হাঁ করে কি গিলছো ভাই? তোমার সামনে এখন অনেক পরীক্ষা। পরীক্ষা? কিসের পরীক্ষা? নিজের গলার স্বর অনিমেষের অচেনা। সে তো এরকম গলায় কথা বলে না। নার্স বললেন, তুমি তো আকাশ থেকে পড়ছো। নামটাও লেখা হয়নি। আর পায়ে যে মালটি ঢুকিয়েছিলে সেটা শান্ত ভদ্র ছেলেদের ঢোকে না। একজন বাবাজি রোজ দুবেলা এসে তোমায় দেখে খবর নিয়ে যাচ্ছে। তার যদি কথা বলতে ইচ্ছে না করে চোখ মোটকে পড়ে থাকো। আমি গিয়ে বলে দিই জ্ঞান ফেরেনি। খবরদার, চোখ খোলা চলবে না। এক নাগাড়ে কথা বলেও মুখের চেহারা একটুও পাল্টালেন না মহিলা। বাবাজি? এসব কিছু হেঁয়ালির মতন লাগছিল অনিমেষের। পুলিশ? ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে গেলে আর বাবাজিদের চিনলে না? দিয়েছো তো পা ফাঁসিয়ে। এখন থাকো বিছানায় শুয়ে। এবার পুলিশ অন্য ঠ্যাংটা ধরে টানাটানি করবে। কি, ঘুমোবে না খবর দেবো? মহিলার কথা বলার মধ্যে এমন একটা ঠাট্টার ভঙ্গি ছিল যে অনিমেষ অসহায় হয়ে পড়ল। সে কাতর গলায় বলল, বিশ্বাস করুন, আমি পুলিশকে কিচ্ছু করিনি। আমি কলকাতায় কিচ্ছু চিনি না। ওসব গল্প আমার কাছে বলে কোনো লাভ নেই। কথাবার্তা একদম অস্বাভাবিক। জলপাইগুড়িতে সে কোনো মহিলাকে এরকম কথা বলতে শোনেনি। কলকাতার সব মেয়ে কি একই ভঙ্গিতে কথা বলে? ছেলেবেলা থেকে শুনে এসেছে কলকাতার মানুষদের মনে দয়ামায়া কম। কেউ কারো কথা ভাবে না, স্বার্থপর হয়ে যায় সবাই। কিন্তু নার্সরা এরকম হবে কেন? জলপাইগুড়িতে তার খবর এখনো পৌঁছয়নি। তার পকেটে অবশ্য এমন কিছু ছিল না যা থেকে কেউ তার ঠিকানা খুঁজে পাবে। অবশ্য সুটকেস খুলে সবকিছু পাওয়া যাবে।
বাবার বন্ধুকে লেখা চিঠিও ওতে আছে। তাহলে কি সুটকেস বেডিংয়ের হদিশ এরা কেউ পায়নি? ও দুটো হারালে সে কি করবে? তার সব শার্ট প্যান্ট তো ওই সুটকেসেই আছে। খুব দুর্বল লাগছে এখন। জ্ঞান ফিরেছে? অনিমেষ দেখল একজন ডাক্তারি, কেননা গলায় স্থেত ঝোলানো, ওকে প্রশ্ন করছেন। শরীরের পাশে নেতিয়ে থাকা ডান হাতের কবজিটা তুলে পালস দেখলেন তিনি। তারপর বললেন, 5 মিনিটের বেশি কথা বলবেন না। বাধা গত। মোটা গলার চাপা হাসি কানে এলো। যা বললেন, তবে এ কেসে আর একটু ব্লিডিং হলে আর বাঁচানো যেত না। অনিমেষ ডাক্তারকে চলে যেতে দেখল। শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে। অনিমেষের ইচ্ছে করছিল ডাক্তারকে জিজ্ঞাসা করে তার পা আস্ত আছে কিনা। সে নিজে উঠে বসে যে দেখবে তার তেমন শক্তি নেই। যদি পা বাদ দিয়ে দেয় ওরা, তাহলে সে কি করবে? চিরকাল খোড়া হয়ে হাঁটা। মেঝেতে কিছু ঘষে আনার শব্দ হতে অনিমেষ ঘাড় ফিরিয়ে তাকালো। একজন রোগা মানুষ, কিন্তু কাতলা মাছের মতন মুখ, সবুজ হাওয়াই শার্ট আর প্যান্ট পরা, ওপাশ থেকে একটা টুল ঘষে খাটের কাছে নিয়ে এলো। লোকটার চোখ সে ভালো করে দেখতে পাচ্ছে না, কারণ নাকের পাশে তার ভ্রুর তলায় ঢিবি মাংস সে দুটোকে প্রায় ঢেকে রেখেছে। বিপ্লব হলো? মুখের ভেতরে চিবিয়ে ছিবড়ে ছুঁড়ে ফেলেছে এমন ভঙ্গি কথা বলার। প্রশ্নটা বুঝতে পারল না। কিসের বিপ্লব? তার সঙ্গে ওর সম্পর্ক কি? ফেরবাবাজি আমি একদম পছন্দ করি না। যা জিজ্ঞাসা করবো চটাপট উত্তর দেবে। তোমার 14 পুরুষের ভাগ্য যে তুমি হাসপাতালে শুয়ে আছো। কথা বলে নিঃশব্দে হাঁ করে হাসলো লোকটা। অনিমেষ দেখলো ওর দাঁতগুলো খুব ছোট, চোখেরই মতো। আছে কি নেই বোঝা যায় না। সে খুব সাহস করে জিজ্ঞাসা করলো, আপনি কে? তোমাদের পরিত্রাতা ঈশ্বর। ঈশ্বরকে চেনো? যার ডাক নাম ভগবান। বলেই ভেঙচে উঠল লোকটা। আপনি কে? নবাব সাহেব আমাকে প্রশ্ন করছেন উল্টে? একদম না। যা জিজ্ঞাসা করার তা আমিই করব। হাতের ডায়েরি খুলে প্রথম প্রশ্ন হলো, বাপ মায়ের দেওয়া নামটি কি? অনিমেষ। ঠোঁট শুকিয়ে যাচ্ছে, জিভ টানছে অনিমেষের। পুরো নাম বলার অভ্যাস নেই নাকি? আচ্ছা তাদের তো যেন রবীন্দ্রনাথ, হিটলার বললেই চিনে ফেলতে হবে। পুরো নাম ঠিকানা বলো। অনিমেষ বাধ্য হয়ে লোকটার হুকুম তামিল করতেই খিঁচুনি শুনতে পেল। আবার নক্করবাজি? বোম ছুলে শ্যালদায় আর ঠিকানা দিচ্ছ জলপাইগুড়ির? ওখান থেকে বিপ্লব করতেই ছিলে? অনিমেষ এতক্ষণে বিপ্লব শব্দটার অর্থ ধরতে পারল। সেদিন যে ট্রাম জ্বলছিল, বোম পড়ছিল, লোকটা তাকেই ব্যঙ্গ করছে। নার্স যার কথা বলেছিলেন বাবাজি, তিনি যে সুবিধের নন সেটা এতক্ষণে বোঝা হয়ে গেছে। কিন্তু এখন আর কোনো ভয় লাগছে না অনিমেষের। সে সহজ গলায় জিজ্ঞাসা করল, আপনাকে কেউ সত্যি কথা বলে না, না? নো, নেভার। পুলিশদের কারবার সেরা মিথ্যুকদের সঙ্গে। এবার আসল ঠিকানাটা বলে ফেলো। আরে বাবা, বাপ মা থাকলে তো তারা এতক্ষণে হেদিয়ে মরছে। ঠিকানা জানলে আমি খবরটা দিয়ে দেবো। স্নেহ স্নেহ মুখ করার চেষ্টা করতেই লোকটার চোখের তলার মাংসের ডিবি নেচে উঠল। আমি ঠিকই বলছি। জলপাইগুড়ি শহরের হাকিমপাড়ায় আমি থাকতাম। বাবা স্বর্গছেরা চা বাগানে কাজ করেন। কথা বলতে বলতে এখন ক্লান্ত লাগছে। লোকটা যদি সত্যি দাদুকে খবর দিয়ে দেয়। ঠিকানা লিখে নিয়ে লোকটা জিজ্ঞাসা করলো, তোমার সঙ্গে আর যারা ছিল তাদের নাম বলো। একজন বৃদ্ধ ভদ্রলোক, উনি ফুটপাতে পড়ে গিয়েছিলেন। নাম জানি না। বৃদ্ধ? ইয়ার কি? আমরা নর্থ বেঙ্গল এক্সপ্রেসে এসেছিলাম। স্টেশনে নেমে দেখলাম খুব গোলমাল হচ্ছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর উনি আমায় নিয়ে বেরিয়েছিলেন। বেশ বেশ, বলে যাও। পকেট থেকে একটা চারমিনারের প্যাকেট বের করেও কি ভেবে আবার সেটা বুক পকেটে রেখে দিল লোকটা। আমি এর আগে কখনো কলকাতায় আসিনি। বাহ, গুড। চলুক। আমরা যখন রাস্তায় এলাম তখন চারপাশ নিস্তব্ধ, আর একটা ট্রাম দাউ দাউ করে জ্বলছিল। দাও দাও করে জ্বলছিল? কেমন লাগলো দেখতে? লোকটা ভ্রু কুঁচকে কিছুক্ষণ ওর দিকে চেয়ে থেকে বলল, গল্প বানানোর ক্ষমতা সবার আসে না, বুঝলে ছোকরা? আমরা ট্রাম পোড়ানোর জন্য একমাত্র যাকে ধরতে পেরেছি সে হলো তুমি। আর তোমার গল্প হলো সেই সন্ধ্যাতে নাকি তুমি কলকাতার মুখ প্রথম দেখছো। কথা বলার ক্ষমতা চলে যাচ্ছে।
নীরবে ঘাড় নাড়ল অনিমেষ। কিন্তু চাঁদু, ওই পোড়ো বাড়ির আখড়ায় যেখান থেকে বিপ্লব পরিচালনা করা হচ্ছিল সেখানে তোমায় পাওয়া গেল কি করে? সব তখন ভো ভো, অনলি তোমার হাফ ডেড বডি পড়েছিল তো। যেন আসল জায়গায় এতক্ষণে হাত দিয়েছে এমন ভঙ্গি করলো লোকটা। অনিমেষ চোখ বন্ধ করলো। চেতনায় অস্পষ্ট হলেও তার মনে আসছে কারা যেন তাকে চ্যাংদোলা করে ছুটে যাচ্ছিল। তারপর কেউ ভুল নামে ওকে ডেকেছিল। সে চোখ না খুলেই বলল, আমি জানি না, আমার কিছু মনে নেই। এতক্ষণ এক নাগাড়ে কথা বলে যেটা সে ঠাউর করতে পারেনি সেটাই ঘটে গেল। হঠাৎই যেন তার পায়ের তলার মাটি সরে যেতে যেতে তলিয়ে যাচ্ছিল। সে কিছু একটা আঁকড়ে ধরার চেষ্টা করলেও সবকিছু নাগালের বাইরে থেকে যাচ্ছে। কে যেন তাকে টেনে নিয়ে হু হু করে নিচে নেমে গেল এবং তারপর সব অন্ধকার। আমার এই অডিও বুকটি এতক্ষণ ধরে শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমার এই অডিও বুকটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর এইরকমই অনেক অডিও বুক শোনার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পাশে যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দিও, যাতে এর পরের অডিও বুকগুলোর নোটিফিকেশন তোমরা পাও। তাহলে আজ এই পর্যন্তই। পরের পার্টটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আজকের মতন বিদায়।